রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক যে যেখান থেকে দেখছেন খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা দেখছেন আমাদের দেশের একজন মুরব্বী, আলেমদের মুরব্বী। তিনি হাজারো আলেমের উস্তাদ। নানুপুর মাদ্রাসা আপনারা নাম শুনেছেন। এই নানুপুর মাদ্রাসার সাবেক প্রধান মুফতি, বেফাকুল মাদারিসিল আরবি এবং আল হায়াতুল উলিয়ার যেই শিক্ষা বোর্ড ছিল, শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডের তিনি পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন সাবেক। তো তিনি বেশ কয়েকটি মাদ্রাসার হজরত শেখুল হাদিসের দায়িত্ব পালন করছেন। কুমিল্লার লাকসাম উপজেলার অন্তর্গত, এখানে লাকসাম নোয়াখালী, কুমিল্লা নোয়াখালী রোডের পাশেই হজরতের বাড়ি। এই বাড়ির সম্মুখে তিনি কয়েকটি দোকান করেছিলেন, সেই দোকানটি ভাড়া দিয়েছিলেন। তার মধ্যে একটা ছেলে হজরতের সাথে ভাড়া নেওয়ার পর থেকেই খুব অসৎ আচরণ করছেন, খুব বাজে আচরণ করছেন। তিনি একজন আলেম, এটা দূরের কথা, একজন মানুষ হিসেবেও যেটা মূল্যায়ন করা দরকার ছিল, সে মূল্যায়নটুকু হজরতকে করেন নেই। তো ওলামায়ে কেরাম, আসলে ওলামায়ে কেরাম কখনোই সাধারণ মানুষের কাছ থেকে বাজে আচরণ শুনবেন এটাতে অভ্যস্ত নন। ওলামায়ে কেরাম কারোর সাথে বাজে আচরণ করেনও না, নিজেরাও ওগুলো শুনতে অভ্যস্ত নন। তো হজরতের যখন মেজাজের সাথে মিলছে না এই ছেলের দোকানদারি বা তার পারিপার্শ্বিক আচরণ, সব কিছু মিলিয়ে তখন হজরত তাকে একটা নোটিশ করলেন মৌখিকভাবে যে তুমি বাবা এটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি অন্যদিকে চিন্তা করো। তো সব কিছু মিলিয়ে হজরত আমাদেরকে শোনাবেন কেন তার উপর এমন করে হামলা হলো। হুজুর নিজেই বলবেন কী জন্য, কে হামলা করেছে। তো আমরা আজকে এসেছি হজরতকে দেখতে। মুফতি মুশতাকুর নবী কাসেমি দামাত বরকাতুহুম, আমাদের মুরব্বী, তিনি আমাকে ফোন করেছিলেন। শাহনেজ সাহেব জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমাকে ফোন করে এ বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং হজরতের উপর হামলার বিচার নিশ্চিত করার জন্য আমাকে অনুরোধ করেন। সাথে সাথে আমরা আইনি পদক্ষেপ শুরু করি। আজকে আমাদের কেরানীগঞ্জে একটি প্রোগ্রাম ছিল, সেটাকে আমরা সাথে সাথে ক্যান্সেল করে আমরা এখানে ছুটে এসেছি। তো আমরা এসে যেটা জানতে পারলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। থানা পুলিশ আমাদের ওলামায়ে কেরামকে যদি হেল্প না করে তাহলে তারা কাকে করবে। তো আমরা হজরতের মুখ থেকেই আসলে মূল বক্তব্যটা শুনব। হুজুর, নিশ্চয়ই আপনি এখন ভালো নেই, আপনার শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে বলতেন যে আপনার উপর এই অন্যায় আচরণটা কেন করা হলো, কী জন্য করা হলো, এবং আপনি আইনি প্রতিকার চেয়েও কেন আজকে 8 দিন হয়ে গেল আপনার থানার পক্ষ থেকে আপনি সেবা পাচ্ছেন না, আইনি প্রতিকার পাচ্ছেন না, এই বিষয়ে একটু বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি এখানে জংশনে ছোট্ট পরিসরে একটা বাড়ি করেছি, 3 তলা বাড়ি। এই বাড়ির সামনে 2টি দোকান, এই দোকানগুলো আমি ভাড়া দিচ্ছি। গত আগস্ট মাসে যে লোকটা আমার উপর আক্রমণ করলো, সে আমার এবার দোকানটা ভাড়া নেয়, স্থানীয় লোক। অনেকের সুপারিশে আমি তাকে দোকানটা দিয়েছি, কিন্তু সে দোকান নেওয়ার পরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, অনৈতিক কার্যকলাপ এগুলোর সাথে জড়িত হওয়ার কারণে আমি তাকে প্রথমে 2 মাস সময় দিয়েছি। 2 মাসের ভিতরে তুমি দোকান দেখো, তুমি দোকান ছেড়ে অন্যখানে চলে যাও। তার নাম কি হুজুর? তার নাম হলো রবিউল ইসলাম ওরফে মনা, বাপের নাম মকসদ। বয়স আনুমানিক? বয়স 30 আনুমানিক। আমি এরপরে হজে চলে যাই। হজের থেকে আসার পর তাকে জিজ্ঞাসা করি দোকান ছাড়বে কখন। আমাকে কেউ দোকান দেয় না, আমি দোকান পাই না, আমার আরও কিছু সময় দেন। এই হজের পর থেকে নিয়ে এ পর্যন্ত সে দোকান পায় নাই, দোকান ছাড়েও না। এরপরে তারে অনেকবার বলছি যে তুমি দোকান ছাড়িয়ে দাও। এক পর্যায়ে সে গত শুক্রবারে আমি মসজিদ থেকে বাসায় আসি, জুমার নামাজ পড়ে ঘর থেকে যখন বাহির হই, আমি মাদ্রাসার উদ্দেশ্যে ব্যাগ কাঁধে করে আমি রওনা দিছি।
তো সে দোকানে খোলা, অন্যান্য দিন দোকান শুক্রবারে সে বন্ধ রাখে, কিন্তু আজকে দেখি শুক্রবারে দেখি যে সে দোকান খোলা রাখছে। আমি যাওয়ার সময় সে আমাকে মামা ডাকতো। আমি বললাম, ভাগিনা মামা, যেভাবে তোমাকে বলছি অন্য কোথাও দোকান দেখো, আমার এখানে তোমার এই হবে না। তুমি আমার যে বাথরুমটা ব্যবহার করো, বাথরুমটা খুব অপরিষ্কার হয়ে থাকে, তোমরা এটার রক্ষণাবেক্ষণ করতে পারো না। 1 বছর পর্যন্ত তোমাকে সুযোগ দিছি, সামনে তুমি অন্যত্র দেখো কোথাও, বাথরুম ছাড়া দোকান যদি নিতে পারো নাও, না হলে তুমি দোকান ছেড়ে দাও। এ কথা বলার পরে সে আমার উপর হাতে দা, ছাপাতি এগুলো দিয়ে আমার উপর আক্রমণ করতেছে। হে কি বললি, কোনো খারাপ শব্দ বলছে, কারো ক্ষমতা নাই আমার এখান থেকে দৌড়াইবার। তারপর আমি 10 বছরও দোকান ছাড়তাম না, কারো যদি কোনো ক্ষমতা থাকে আসতে বলো আমার কাছে, এ কথা বলি হে আমার উপর আক্রমণ অতর্কিত। আমি ঘর থেকে বাইর হয়েছি, আমি তো মারামারি করবার উদ্দেশ্যে বাইর হই নাই। কি দিয়ে আক্রমণ করছে আপনাকে? আমারে প্রথমে চাপাতি দিয়ে আমারে কোপ মারছে, আমি এটা ধরে ফেলছি, যার কারণে আমার এই হাতটা কেটে গেছে, এবং এই রড দিয়া আমার বাড়ি দিছে, আমার পিঠে আঘাত হয়েছে, হাত ভাঙি গেছে। তারপরে আমি দৌড়াইয়া বাসার ভিতরে ঢুকছি। আশপাশে কেউ ছিল তখন? আশপাশে ওই দোকানে তখন কেউ ছিল না। এই ওই সময় দোকান আমার বাউন্ডারির ভিতরে তো কেউ থাকার কথা না, থাকবে না। ভিতরে 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 বাউন্ডারির ভিতরে ভিতরে এসে মারছে? ভিতরে আসি মারছে, এবং আমার ঘরের ভিতরে আসি আমার বাড়ি দিছে। এরপরে আমি আমার ছেলেরে নিয়ে হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে মামলার প্রক্রিয়া করা হয়েছে। তারপরে থানাতে গেছি, তারা সরকারি হাসপাতাল থেকে রিপোর্ট আনার জন্য বলছে। সরকারি হাসপাতালে গেছি, সেখান থেকে মামলার রিপোর্ট আনিয়া এই থানাতে কেস করা হয়েছে। কেস করার পরে গত শনিবারে কেস করা হয়েছে, আজ পর্যন্ত। আজকে আরেক শনিবার কোনো দেখতেছি না, কার্যকরী ভূমিকা দেখতেছি না। পুলিশ তাদেরকে এই অ্যারেস্ট করার কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানাতে ওসিকে বললাম এটার অগ্রগতি কেমন, আপনারা যদি এই ধরে না দেন আমরা ধরবো কেমনে, আপনারা তথ্য দেন, কোথায় আছে বলেন। এখন আমরা কোথায় আছে কেমনে বলবো? আমরা শুনেছি যে আপনারা থানাতে একজন ডিআইজি আপনার আত্মীয়, তাকে দিয়ে ফোন করানোতে হ্যাঁ, ওসি সাহেব আরও ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের উপর। আপনারা এত উপরে যাই, আপনারা ফোন দেন কেন, এই সমস্ত কথাবার্তা আমাদেরকে বলছে। সামাজিক ব্যক্তিবর্গ তারপরে সমাজের আমাদের, তিনি ক্ষুব্ধ। হ্যাঁ, এ তো উনি ক্ষুব্ধ। উনি বলেন যে আপনারা এই সমস্ত লোক নিয়ে কেন আসেন থানায়। আমাদেরকে আরও সহায়তার পরিবর্তে উনি মানে নৈরাশ করে দিয়েছেন, পেরেশানি এবং হয়রানির শিকার করে দিয়েছেন। আপনারা আইনি প্রতিকার পাবেন এমন কোনো আশা দেখছেন? না, এখন দেখতেছি না। আজকেও তাকে ফোন দিছি, তিনি বলেন যে আপনি তথ্য দেন কোথায় আছে, তাহলে আমি পোস্ট পাঠাবো। আমার এই কথা বললো। দর্শক, আপনারা শুনছিলেন মুফতি আবু ইউসুফ ইকবাল হাফিজাহুল্লাহ। তিনি হচ্ছেন একাধিক মাদ্রাসার তিনি একাধিক মাদ্রাসার শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন, এবং তিনি বাংলাদেশের বহু বিখ্যাত বরেণ্য ওলামায়ে কেরামের ওস্তাদ, সরাসরি ওস্তাদ মুফতি মুশতাকুর নবী কাসিমি দাওয়াত বরকাতুহু। আপনারা নাম শুনেছেন, ওনাকে চিনেন না এমন কেউ নেই। উনি আমাকে জানালেন যে আমার ওস্তাদদের মধ্যে সবচেয়ে শফিক ওস্তাদদের একজন হলেন আল্লামা শেখ আবু ইউসুফ মোহাম্মদ ইকবাল হাফিজাউল্লাহ। তিনি তার এই অবস্থা, তিনাকে যে আঘাত করা হয়েছে, আপনারা জানেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, আমরা সারা বাংলাদেশে সর্বদলীয় মাসলাকের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক, মুহতামিমদেরকে
আইনি সহায়তা সেবা প্রদান করে থাকি। কিন্তু আমাদের যেই গত 10 বছরের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের মধ্যে এমন লেভেলের একজন আলেমের উপর এমন অতর্কিত হামলা, এমনভাবে মারধরের ঘটনা, আক্রমণের ঘটনা আমরা ইতোমধ্যে পাইনি। অনেক আলেম অত্যাচারিত হয়েছেন ভিন্ন লেভেলে, ভিন্ন কারণে, ভিন্ন সিচুয়েশনে, কিন্তু এই লেভেলের একজন আলেম এবং এই রকমভাবে মানে নিরপরাধ, তার কোনো অপরাধ নেই, তিনি তার বাড়িতে ভাড়াটিয়া রেখেছেন, তার অনৈতিক কাজ দেখেছেন বলে তিনি তাকে সতর্ক করেছেন অথবা তাকে মৌখিক নোটিশ করেছেন, এর জন্য তাকে এভাবে মারবে, চাপাতি দিয়ে কোপাবে, এটা ছিল এক ধরনের কাহিনী, ঘটনা, মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার চাইতে সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মানে আমরা মনে করতেছি থানা পুলিশের আচরণ। মানে সন্ত্রাসী যখন হজরতকে কুপিয়েছে, এটা তার সন্ত্রাসী মনোভাব নিয়ে কুপিয়েছে, সেটা একটা বিষয়, তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। কিন্তু থানা পুলিশ যেটা করেছেন, যে ওনার মতো একজন আলেম যখন আক্রান্ত হয়ে থানায় গেলেন, তার মামলা করলেন, আজকে 8 দিন হয়ে গেল, থানা এখনও পর্যন্ত এই আসামিকে গ্রেপ্তার করতে পারলো না, এটা খুবই দুঃখজনক, এটা মেনে নেওয়ার মতো নয়। এরপরেও হজরত যখন দেখছে যে মানে কোনো ধরনের প্রতিকার হচ্ছে না এখানে, আইনি প্রতিকার, তখন তিনি তার আত্মীয় স্বজনের কাছে নক দিয়েছেন। হজরতের আত্মীয় স্বজনদের অনেকে প্রশাসনে আছেন, আইন প্রয়োগকারী সংস্থাতে আছেন, সেনাবাহিনীতে আছেন, তিনি তাদেরকে যখন নক করেছেন, এতেও নাকি ওসি ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন তিনি মানে সামাজিক ব্যক্তিবর্গ নিয়ে অথবা আত্মীয় স্বজনকে নিয়ে থানায় গেছেন, কেন তিনি ফোন দেওয়াচ্ছেন তাদেরকে দিয়ে। এটা নিয়ে লাকসাম থানার ওসি, তিনি একজন নারী ওসি, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আমাদের এই ভিডিওটি নিশ্চয়ই প্রশাসনের ঊর্ধ্বতন মহলে যাবে, মন্ত্রণালয়ে যাবে, পুলিশের সদর দপ্তরে যাবে, বিভিন্ন এজেন্সিগুলোতে আমাদের এই ভিডিওটি যাবে। আমি আমার মানে কর্তব্যরত, দায়িত্বরত অফিসারদের কাছে আমি অনুরোধ করতে চাই যে ওনার মতো একজন আলেম যদি এভাবে লাঞ্ছনার, অপমানের শিকার হন, আক্রমণের শিকার হয়ে যদি ন্যায় বিচার না পান, তাহলে এই বাংলাদেশে লাখো আলেম, তাদের নিরাপত্তা কোথায়, তাদের সামাজিক নিরাপত্তা কোথায়, আমরা কিভাবে নিরাপদ থাকব? এটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে। আমরা চাই এই সন্ত্রাসী অনতিবিলম্বে গ্রেপ্তার হবে। আপনাদের তথ্য প্রযুক্তির এমন একটি মানে আপনাদের আছে, ব্যবস্থাপনা আছে, আমরা জানি যে আপনারা চাইলে 24 ঘন্টার ভেতরে এই আসামিকে গ্রেপ্তার করতে পারেন। আমি মাননীয় পুলিশ সুপার কুমিল্লা জেলা, মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা জেলা, আপনাদের সদয় মনোযোগ আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই উস্তাদ, এই শীর্ষ আলেম, শুধু কুমিল্লার নন, তিনি সারা দেশের শীর্ষ আলেমদের একজন, তো ওনার হামলাকারীকে অবশ্যই আপনারা অনতিবিলম্বে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করে আইনের প্রতি আমাদের যেই মানে আশা আকাঙ্ক্ষা, সেটাকে আরও শতগুণ বাড়িয়ে দিবেন বলে আমরা আশা রাখি। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের বিবেকের দুয়ারকে খুলে দিবে। আজকে আমার সাথে এখানে আছেন শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সংগ্রামী মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারেকি সাহেব, আছেন হচ্ছে ডান পাশে, হজরতের ডান পাশে কুমিল্লা মহানগরের সভাপতি শাহসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের, কুমিল্লা ভিক্টোরি কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব এবং ওলামায়ে কেরামের জন্য দরদি একজন নেতা শেখ আবদুল্লাহ আল মামুন মুস্তফি সহ এখানে আমাদের লাকসামের সভাপতি সাহেব আছেন, মাওলানা খোরশেদ আলম সাহেব আছেন, লাকসাম প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা জামাল সাহেব আছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যে হজরতের উপর হামলার এই ঘটনার আইনি প্রতিকার অবশ্যই নিশ্চিত করতে হবে এবং আসামিকে গ্রেপ্তার করে মানে যথার্থ উপায়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি এটা না করতে পারে, এটা করতে যদি লাকসাম প্রশাসন ব্যর্থ হয়, তাহলে অবশ্যই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন উপরস্থ টেবিলে যোগাযোগ করে ওই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ।